আবার লেদার কস্ট বা লেদার আপার কস্ট ইকুয়াল টু 50% of the product। এটা সবসময় মাথায় রাখবি যখন আমি কোনো লেদার গুডসের, সেই স্মল লেদার গুডসই হোক, মিডিয়াম লেদার গুডসই হোক বা হেভি লেদার গুডসই হোক, টোটাল যেটা প্রোডাক্ট হচ্ছে তার অলমোস্ট 50% কস্টিংই হচ্ছে তোর লেদার। যদি প্রোডাক্ট হয় তাহলে লেদার মেটেরিয়ালের কস্ট। তো বাকি 50% মেটেরিয়ালের মধ্যে কি কি থাকছে, লাইনিং থাকছে, রেনফোর্সমেন্ট থাকছে, তার মধ্যে ইনক্লুডিং লেবারের কস্ট থাকছে, ওভারহেড থাকছে, এখানের মধ্যে কিন্তু কোনো প্রফিট মার্জিন বা এইগুলো থাকছে না। এর সাথে অ্যাডিশনালি আমরা কি অ্যাড করব, এর সাথে অ্যাডিশনালি যখন আমি ফাইনাল প্রোডাক্টটাকে সেল করব এর মধ্যে আমি প্রফিট মার্জিন, সেলিং, ডিস্ট্রিবিউশন, ওভারহেড বা এই যে অ্যাডিশনাল কস্টগুলো সেগুলোকে আমরা অ্যাড করব। বা জিএসটি, ট্যাক্স ফ্যাক্স ওগুলো আলাদা। কিন্তু একটা মেটেরিয়াল বানাতে যে খরচা হয় সেটা মেটেরিয়াল বানানোর মধ্যে কি থাকে, আমাদের ডাইরেক্ট মেটেরিয়াল থাকে, ডাইরেক্ট লেবার থাকে, প্লাস ওভারহেড থাকে, এইগুলোর মিলিয়ে যে কস্টটা হবে সেই কস্টটার 50% হচ্ছে আমার লেদার কস্ট। এইবার লেদার ডিপার্টমেন্টের মানে যেটা কাটিং ডিপার্টমেন্ট হয়, কাটিং ডিপার্টমেন্টের হাতে সুতরাং টোটাল প্রোডাক্টের 50%টা কাটিং ডিপার্টমেন্টের মধ্যে থাকে। কারণ এই কাটিং ডিপার্টমেন্টের একটা ভ্যালু আছে। তুই যত ভালো প্রোডাকশন করিস না কেন, যদি লেদার ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু প্রোডাকশনটা বিক্রি হবে না। এবার লেদার ভালো হওয়ার পরও প্রোডাকশন খারাপ করলে, হ্যাঁ, সেখানেও প্রবলেম। মানে দুটো ডিপার্টমেন্ট, একটা হচ্ছে যেখানে কাটিং ডিপার্টমেন্ট আর যেখানে প্রোডাকশন হয়, এই দুটো ডিপার্টমেন্ট একটা অপরের কমপ্লিমেন্ট। মানে কাটিং ডিপার্টমেন্ট থেকে যদি আমি ভালো প্রোডাক্ট কেটে দিই এবং সেটা যদি প্রোডাকশনে ঠিকঠাক হয় তখনই সেই প্রোডাক্টটার একটা ভ্যালু আসবে। এর মধ্যে কোনো একটা ডিপার্টমেন্ট যদি ফেল করে যায় সেক্ষেত্রে প্রোডাক্ট কোয়ালিটি ডাউন হয়ে যাবে। এইবার আসি এই কাটিং ডিপার্টমেন্টের কি কি কাজ। এবার কাটিং ডিপার্টমেন্টের কি কি কাজ বলতে গেলে প্রথমে হচ্ছে মেটেরিয়াল সিলেকশন। কাটিং ডিপার্টমেন্ট শুরু হয় কি, ফার্স্ট হচ্ছে মেটেরিয়াল সিলেকশন। ডিটেলসে আমি আসছি, আমি জাস্ট পার্টগুলো লিখছি। 2 নম্বর হচ্ছে মিক্সিং। মিক্সিং কি সেটাও আমি ডিটেলসে আসছি। 3 নম্বর হচ্ছে মেটেরিয়াল ইস্যু। মেটেরিয়াল ইস্যু, তারপর কি থাকে, ওই ইনলাইন কিউসি, মানে যেখানে আমাদের কাটিং হচ্ছে সেখানে ওই কাটিং গুলোকে চেক করা। লাস্টে ওই কাটিং আপার গুলোকে অ্যারেঞ্জ করা এবং ওয়েস্টেজ ক্যালকুলেশন। এইগুলো হচ্ছে আমাদের এই ডিপার্টমেন্টের কাজ। তো এই ডিপার্টমেন্টের সাথে লাগোয়া আরো কতগুলো ডিপার্টমেন্ট থাকে। তো যেমন আমাদের স্ক্রাইবিং থাকে, আমাদের স্প্লিটিং যদি কোনো জায়গায় হয় স্প্লিটিং থাকে, স্ট্যাম্পিং থাকে। বাট এইখানে মেন ডিপার্টমেন্টই হচ্ছে যেটা ক্লিকিং বা কাটিং। এই যে ক্লিকিং বা কাটিংটা দুভাবে হয়, একটা হচ্ছে হ্যান্ড কাটিং, একটা হচ্ছে হ্যান্ড কাটিং। 2 নম্বর হচ্ছে মেশিন কাটিং, মানে যেটা হাইড্রোলিক ক্লিকিং মেশিনে। এই হাইড্রোলিক ক্লিকিং মেশিন কিন্তু সুইং আর্ম, অলওয়েজ সুইং আর্ম হবে, এটা কিন্তু ওই ফিক্সড হাইড্রোলিক ক্লিকিং হবে না। তোরা যদি আমার জিজিওসপিতে ক্লিকিং মেশিনের নোটটা দেখিস সেখানে দেখে নিবি যে হাইড্রোলিক ক্লিকিং মেশিনের মধ্যে যেটা সুইং আর্ম সেটাই হচ্ছে লেদার কাটিং ইউজার। কারণ যদি এটা ফিক্সড আর্ম হয় সেক্ষেত্রে আমি সেটাকে মুভ করাতে পারবো না। লেদারে কি হয়, আর যেখানে ফিক্সড আর্ম হয় সেখানে একসাথে অনেকগুলো মেটেরিয়াল পরপর পরপর সাজিয়ে আমি একসাথে কাটি।
তার প্রেশারটা বেশি হয়, কিন্তু সেটাকে মুভ করতে পারে না, সেটা এক জায়গাতেই থাকে। কিন্তু এই লেদারের জন্য আমি মেটেরিয়ালটাকে টেবিলের উপর সাজিয়ে ওই কাটিং ডাইসটাকে আমি যেখানে যেখানে দেখবো ভালো ভালো আছে সেটা বার করে করে কাটবো। এইবার আসছি হচ্ছে মেটেরিয়াল সিলেকশন। তো এখানে মেটেরিয়াল কি কি রকমের আছে এবং সেটাগুলো কি কি ভাবে সিলেকশন করব সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এখানে যেহেতু মেটেরিয়াল সিলেকশন বলতে আমরা মেটেরিয়াল বলতে লেদার মেটেরিয়ালই আমরা বলছি। তো লেদার মেটেরিয়ালের মধ্যে আমি অ্যানিমাল ওয়াইজ আছে, কি কি আছে অ্যানিমাল ওয়াইজ যদি আমি ভাগ করি, কাউ, বাফেলো, গোট, শিপ। এই 4 ধরনের অ্যানিমালই মেনলি আছে। এছাড়াও অনেক ধরনের আমাদের আমরা লেদার দেখি, বাট মানে সেই লেদার গুলোকে আমাদের কাউ লেদার থেকে মেনলি তৈরি করা হয়। যেমন আমি এক্সাক্ট দিচ্ছি, ধর সাপোজ আমরা অস্টিচ, অস্টিচ, তারপরে আমি কোকো মানে ক্রোকোডাইল, বা কোকোর আবার দুটো পার্ট আছে, আহ, একটা হচ্ছে স্মল কোকো, বিগ কোকো। স্মল কোকো, বিগ কোকো। এছাড়া আমাদের স্পিড লেদার থাকে, স্পিড লেদারটাও আমি বলছি, স্পিড লেদার থাকে, অয়েল লেদার থাকে। এগুলো ডাইরেক্ট এই অ্যানিম্যালের উপর ডিপেন্ড করে না, এগুলো অ্যানিম্যালের মানে লেদারের গ্রেন সারফেসটার তলায় যে পার্টটা থাকে যেটাকে আমরা ফ্লেশ বলি, সেই এটাকে আমরা দেখাচ্ছি কোনটা ফয়েল লেদার, সেইটা ফয়েল আবার দু ধরনের হয়, এগুলো সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এটা ডিটেলস আলোচনা করব। তো তোরা একটু নোট ডাউন কর, আর কিছু কোশ্চেন থাকলে করতে পারিস, অসুবিধা নেই। এবার আমরা আসছি কাউ লেদার। এবার কাউ লেদার হচ্ছে আমাদের যত এই লেদার ইন্ডাস্ট্রিতে লেদার ইউজ হয় সব থেকে বেশি ইউজ হয় কাউ লেদার, এবং সব থেকে ভালো কোয়ালিটি হচ্ছে কাউ লেদার। তার কারণ কি, কাউ লেদারে যদি আমি মানে প্যাটার্ন স্ট্রাকচারটা দেখি, যদি আমি প্যাটার্ন স্ট্রাকচার দেখি, এটা মোটা হয়ে গেছে। হুম। এবার কাউ, এটা যদি আমি বাফেলো, এখানে যদি আমি এই 4টে অ্যানিমেল করে দিলাম। এবার কাউ এর মধ্যে যে সব থেকে এই দানাগুলো একদম ইউনিকলি প্লেস থাকবে, সারফেসটা দেখলেই আমি চিনতে পারবো যে হেয়ার সেলগুলো যেন একদম সুন্দর করে সাজানো আছে। তো এই হেয়ার সেল দেখেই আমাদের অ্যানিমাল চিনতে হয়। এবার যদিও কিছু ফিনিশ লেদারের যেখানে হেয়ার সেল দেখা যায় না, সেগুলো কি করে চিনবো আমি আসবো। যদি কোনো পোর্শন মানে বলতে বলতে হয়তো আমি ভুলে গেলাম বা ওভারলুক করে বেরিয়ে গেলাম, সেক্ষেত্রে তোরা একটু মনে করিয়ে দিস। তো আমি আর রিপিট করছি না এটাকে, এইরকম ভাবেই এই যে থ্রু আমাদের গোটাটাতে এইভাবেই হেয়ার সেল গুলো থাকে। এবার আমরা নর্মালি লেয়ার বলতে কি একদম আপারের যে হেয়ারে মানে স্কিনের যে ওপরে লেয়ারটাকে আমরা বলি না, ওপরে এপিডার্মিসটাকে স্কিনের যদি আমি দেখি, তো লেয়ার কোনটা সেটাকে একবার দেখিয়ে দিই। এটা যদি আমি স্কিনের ক্রস সেকশন করি,
এটা যদি স্কিনে আমি ক্রস সেকশন করি, তো উপরের লেয়ারটা এইটাকে বলা হয় এপিডার্মিস। এর মধ্যে থেকে একদম উপরের লেয়ারটা, তারপরে তারপরে ওর থেকে একটা মোটা লেয়ার থাকে। এই লেয়ারটাকে যদি আমি কালার দিয়ে দিই, সাপোজ এই কালারটা দিয়ে দিলাম, এইটা হচ্ছে একদম উপরের লেয়ার। এটাকে এর মধ্যে স্কোয়ামাস এপিথেলিয়াম বা যেটা তোরা বলি আইসাকার আবরণী কলা, ওই ধরনের কলা দিয়ে থাকে। এটা কিউটিক্যাল লেয়ার থাকে, এর মধ্যে কিউটিক্যাল থাকে। তো এই লেয়ারটা আমরা যখন এখানে লাইমিং করা হয়, আমরা প্রসেস দেখেছি, এই লাইমিং এ এই লেয়ারটা চলে যায়। আর পরের লেয়ারটা কে আমি কালার দিয়ে দেখাচ্ছি। এই লেয়ারটাকে আমি এই কালারটা দিই। এই লেয়ারটাকে হচ্ছে গ্রেন বলি, মানে ওই এপিডার্মিসের পরে যে এন্ডোডার্মিস থাকে, অর্থাৎ এইটা যেটা এপিডার্মিস থাকলো, এপিডার্মিসের পরের লেয়ারটাকে, এই জায়গাটা যে এন্ডোডার্মিস আছে, এই এন্ডোডার্মিসের ওপরের লেয়ারটাকে আমরা বলছি গ্রেন। আর গ্রেনের তলার লেয়ারটাকে বলছি ফ্লেস। তাহলে লেদারের ওপর সাইডটাকে কি বলে? গ্রেন। মনে রাখবি, জানি না তোদের ইন্টারভিউতে হতে ধরতেও পারে। তলার লেয়ারটাকে বলছি ফ্লেস। এইবার গ্রেন লেয়ারটাই হচ্ছে দামি, মানে এইখানে কি হয়, এখানে কোলাজেনের সারফেসটা যথেষ্ট কম্প্যাক্ট থাকে এপিডার্মিসটা তুলে দেওয়ার পর থেকে। এখানে যে আমরা এইগুলো পিকচারগুলো দেখছি, এগুলো কিন্তু সব গ্রেনের ওপরের দিকটা, মানে এই সাইডটা আমরা দেখছি। একদম লেদারের ওপরের দিকটা আমরা থাকে না, কারণ ওটা অলরেডি এপিডার্মিস বেরিয়ে গেছে, প্লাস এই হেয়ার সেলগুলোকে আমি লাইনিং এ বার করে দিয়েছি। এইবার যেটা দেখতে পাচ্ছি, গ্রেনের ওপরেরটা কি আমরা লেদারের উপরের পার্টটাকে বলি। এই ওপরের পার্টের স্ট্রাকচারে দিকে আমাকে লেদারটাকে চিনতে হয় অ্যানিম্যালটাকে, যেটা কোন অ্যানিম্যালের চামড়া। তো তাহলে এটা হয়ে গেল কাউ। তারপরে আসছে আমাদের বাফেলো। বাফেলোতে হয় কি, এগুলো কিন্তু একটু মোটা 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 হয়, একটু স্পেসি হয়। আমি ছবিগুলো পরে দেখাচ্ছি এতে। এবং এর মাঝখান দিয়ে অসংখ্য এইভাবে শাখা পোশাকের মতন থাকে। এইটাকে তাহলে আমরা কি বলছি? বাফেলো। এবার আসি, তাহলে কাউ আর বাফেলোর মধ্যে পাশাপাশি যদি এটা মানে চামড়াটাতে খুব বেশি ফিনিশ না করে, সেক্ষেত্রে আমাদের গ্রেনের মানে ওপরের লেয়ারটা দেখি আমরা চিনতে পারবো যে কোনটা কাউ আর কোনটা বাফেলো। এইবার আসছি হচ্ছে আমাদের গোট আর শিপ।
এইবার সাপোজ কোনো একটা লেদার এসেছে, তার গ্রেনটাকে দেখা যাচ্ছে না কারণ তার উপরে ডিফেক্ট ছিল, ডিফেক্টটাকে কভার করতে ওপরে আমি এই লেয়ারের ওপরে আমি ডিফেক্টগুলোকে এই লেয়ারে দেখা যায়, তো এইখানে যেখানে তোরা আমার কাস্টারটাকে আশা করি দেখতে পাচ্ছিস, এই লেয়ারে যখন ডিফেক্ট আছে তখন এই লেয়ারের উপরে আবার এই এপিডার্মিস যেটা হচ্ছে আমরা একটা কোড দিয়ে দিচ্ছি, কোড দিয়ে তারপর আবার আমি প্লেট করছি, করে করে ডিফেক্টটাকে কভার করছি। এবার ডিফেক্ট কভার করতে গেলে কি হয়, আমাদের ডিফেক্টের সাথে সাথে গ্রেনের নর্মাল যেটা ন্যাচারাল যেটা স্ট্রাকচার থাকে সেটাও কভার হয়ে যায়, মানে চাপা পড়ে যায়। তো তখন আমি এই গ্রেনটাকে দেখতে পাই না, তখন এই কাউ আর বাফেলোর মধ্যে এই গ্রেন দেখে চেনাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমাদের ওদের ফেস দেখে চিনতে হয়। কাউয়ের এখানে যদি গ্রেন গুলো কম্প্যাক্ট হয় তো ডেফিনেটলি এদের ফেসটাও অনেক বেশি কম্প্যাক্ট হবে, বাফেলোর ফেসটা অনেক বেশি খসখসে টাইপের হয়, বাট কাউয়ের ফেস অনেক বেশি স্মুথ হয়। সেক্ষেত্রে আমাদের ফেস দেখে চিনতে হয়। আর আরেকটাও কাউ বাফেলোর মধ্যে হয়, কাউটার মধ্যে একটা স্মুথনেস থাকে, কিন্তু বাফেলোর মধ্যে ওই স্মুথনেসটা একটু কম থাকে। যদিও আমি যে ধরনের লেদার গুলো পাই সবার উপরই ফিল মডিফায়ার দেওয়া থাকে, তাই এটাকে আমরা খুব একটা বুঝতে পারি না, বাট স্টিল নাও কাউয়ের থেকে বাফেলো লেদার একটু হার্ডস হয়, একটু বেশি টাইট হয়, সেই জন্য বাফেলো লেদারকে আমাদের বেল্ট বা এই টাইপের আইটেম বানাতে বাফেলো লেদার বেশি ইউজ করা হয়, কারণ এর মধ্যে স্ট্রেংথটা বেশি থাকে। আর কাউ হচ্ছে মোলায়েম স্মুথ। আর বিশেষ করে লেডিস ব্যাগ, স্মল লেদার গোটস, এই ধরনের আইটেমগুলো যেখানে একটা সফটনেস, স্মুথনেস, ইউনিফর্মিটি এগুলো ম্যাটার করে, সেই সব জায়গায় অলওয়েজ কাউ লেদারকে প্রেফার করা হয়। এবার আসছি হচ্ছে গোড লেদার। প্রথমেই বলে রাখি, এবার কাউ লেদারে, এটা যদি এটা কাউ লেদার হয়, এবার লেদারকে যদি আমি এটা আঁকি, এটা অলমোস্ট এই সেন্টার লাইনের বরাবর দুদিকে সিমেট্রিক থাকে। এইবার এই সিমেট্রিক থাকার জন্য গোটাটাকে আমরা বলি কি, গোটাটাকে বলি আমরা পিস, আর এক দিকেরটাকে আমরা বলবো সাইড। সাইড কি, এই দিকেরটাকে যদি আমি রাইট সাইড বলি, এই দিকেরটাকে রাইট সাইড বলি, তাহলে এই দিকেরটাকে আমরা বলবো লেফট সাইড। তো পরে রাইট সাইডটা, মানে এই লেখাগুলো রাইট সাইড না বলে লোক ওটাগুলোকে সব সাইড বলে। কেন সাইড, কেন পিস হলো, তো গোটাটা হলে পিস, এবার হাফ হলে সাইড। এইবার এর মধ্যে কোনটা কোন জায়গাটা সেটাও খুব ইম্পর্টেন্ট। এটা যখন শুরুই করেছি, এর সামনের দিকে একটা গরুকে যদি আমি পাশে যদি ছবি আঁকি, এটা আমি চেষ্টা করছি গরু আঁকার, আমি খুব ভালো যে স্কেচ করতে পারি তা বলছি না, পাশাপাশি যদি আমি এটা গরু আঁকার চেষ্টা করি, গরুর এখানে সিং ফিং অত আঁকছি না, গরু আবার মাউসে হচ্ছে, কেমন হবে তো বুঝতেই পারছিস। তো এই গরুর চারটে পা করেছি, দেখতে পাচ্ছিস গরুর মতন দেখতে, না হলেও গরু বলে এখন ধরে নিতে হবে এটা গরু। এখানে সিং ফিং থাকুক যাই থাকুক, আমি এখান থেকে যখন ফ্লেইং হচ্ছে এখান থেকে কেটে দিচ্ছি। এখান থেকে যখন আমার মানে এখানে যখন যাচ্ছে, এটাকে আমি স্লটার হাউসে যাচ্ছে বা সেই গরুটা মরে গিয়েও ফেলে দিয়েছে, প্রথমে আমি গলাটাকে কেটে বাদ দিই। এই গলার মাথার চামড়াটাকেও অন্য একটা মাথানি বলে বিক্রি হয়, টার্মটা
মনে রাখ, এই মাথার চামড়াটাকে মাথানি বলে। অনেক সময় হয়তো মাথানি কি ভাববি, এটা আবার কি স্যার কোনোদিন বলেন না। মাথানি বলে আর কিছু হয় না, মাথানি হচ্ছে গরুর, গরু কেন, যে কোনো অ্যানিমেলের মাথাগুলো যেগুলো নর্মাল অবস্থা হয় না, এগুলো অনেকে স্মল ওই কি পাউচ, কয়েন পাউচ বা কিছু কিছু ক্ষেত্রে ওয়ালেট, মানে সস্তা যেগুলো ওয়ালেট, এইগুলো দিয়ে মাথার চামড়া দিয়ে তৈরি হয়। এটা তো বুঝতেই পারছিস, চোখ আছে, মুখ আছে, শিং আছে, মানে চারদিকে চামড়া ফুটো ফুটো থাকে, তার ভেতর থেকে ওরা কেটে 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 বার করে। তো এইখানে যে চামড়াটা দেখতে পাচ্ছি, এটা গলার পরবর্তীকালে, তার মানে এই ওপরের পোর্শনটাকে কি বলবে, ওপরের পোর্শনটাকে আমাদের, ওপরের পোর্শনটাকে আমাদের নেক বলছে। তারপরে কি বলবে, এইখানটা শোল্ডার। এই এটার সাথে এটা মিলিয়ে বুঝতে পারছিস তো, এইটা হচ্ছে নেক। মানে এইটা যেটা এইখানে, এইখানে মানে এতটুকু, এই যে সামনের দিকে এগিয়েছে, এরও এতটুকু এগিয়েছে, মানে নেক বলতে গোটা গলাটা না, যেখান থেকে কেটেছে তারপর থেকে। সুতরাং এই পোর্শনটুকু নেক। নেকের পাশে পরেরটা হচ্ছে শোল্ডার। শোল্ডার আমার একটু বেরিয়ে গেছে, আমি ঠিক করছি। কেউ কি ঠোকার জন্য বলছে নাকি, দেখিনি। না, এটা শোল্ডার। শোল্ডারের পরে, শোল্ডার বলতে কি এই পোর্শনটা। এইবার আমি বলে রাখি, এই যে ব্যাকবোনের বরাবর যেটা সেন্টার লাইন দিয়েছি, এটা হচ্ছে পিঠের, পিঠের দিকে এইটা হচ্ছে সেন্ট্রাল, এখান দিয়ে স্পাইনাল কর্ডটা যায়, এইখান দিয়ে আমরা সেন্টার লাইন, মানে এটা পিঠের দিকে। আর আমাদের ফ্লেইং অপারেশন করা হয় এই দিক থেকে, মানে এইখান থেকে গরুটাকে কেটে 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 এইখান দিয়ে কাটা হয়, কেটে পুরো এরকম করে তারপর ছাড়িয়ে তোলা হয়। তো এই পিঠের অংশটা, পিঠের সেন্টার লাইনটা হচ্ছে এইটা। এবার দুদিকে, মানে এই দিকটা হচ্ছে বেলি, এই সাইডটা বেলি। আর এই যে পিঠের এই সাইডটা, মানে এই যে গোটা সাইডটা, এটা হচ্ছে বাট। বাট, এই গোটা জায়গাটাই লেজ দিয়ে কভার থাকে, মানে এখানে যদি কোনো পোকামাকড় থাকে, ওই লেজ দিয়ে এ করে দেবে। তো এটা তোরা নেক, এটা আমি লিখছি না, আশা করি বুঝতে পারছিস। নেক, নেক। এর পরেরটা কি, এটা হচ্ছে শোল্ডার, এস, শোল্ডার। এইগুলো কি, বেলি। ওই বেলিটা আবার এইখানে কোথায় গেল, এইখানে এটা বেলি, বেলি। আর উপরের অংশটা, পিঠের এই দিকটা হচ্ছে বাট। তো এইখানে বাট কোনটা, এখানে বাট হচ্ছে এই পোর্শনটা। এখানে গরুর, গরু বা যে কোনো অ্যানিমালে বাট বলতে এই যে পিঠের এই অংশটা থাকে। আমি একটু বেশি এখানটা হয়ে গেছে, আমি চেঞ্জ করছি। এই যে পিঠের গোটা অংশটা, মানে এইখান থেকে এত দূর বা বেশি হবে, মানে আফটার শোল্ডারের পর থেকেই হচ্ছে বাট। এবং এটা অনেক সময় এত অব্দিও কভার করে দেয়। তো এইটা হচ্ছে আমাদের বাট। এটা হচ্ছে বাট। তো এইখান থেকে তাহলে আমরা বুঝতে পারছি কি, আমাদের পিঠে যে জায়গাটা আছে, যে জায়গাটা আমাদের লেজ দিয়ে কভার করা আছে, এই জায়গাতে সহজেই কোনো ডিফেক্ট আসবে না। বিশেষ করে পোকামাকড় তো একদমই বুঝতে পারে না। গরু যতদিন বেঁচে থাকবে, যতদিন তার শরীরে ক্ষমতা থাকবে, এই জায়গাটাতে লেজ প্রোটেকশন দিচ্ছে। কিন্তু এই বেলি জায়গাটা, অর্থাৎ এই জায়গাটা, এই জায়গাটাতে বিশেষ করে যদি স্ত্রী গরু হয়,
যখন বাচ্চা এই জায়গাটা এমনিতেই এক্সপ্যান্ড করে, এখানে থিকনেস পাতলা হয়ে যায়, তো থিকনেস দিক থেকেও কম থাকে। প্লাস এখানে প্রবলেম কি, এই জায়গাটা ঘাস, মানে যেখানে গরু যেখানে চড়ে বা যেখানে খাটালেই থাকুক যেখানেই থাকুক, এই জায়গাটাতে নোংরা লাগে বা বিভিন্ন রকম পোকামাকড় এই জায়গাটাতে অ্যাটাক করে, এবং এই জায়গাটাতে ওরা মুখ এবং লেজ কোনো জায়গাটাই এখানে প্রোটেকশন দিতে পারে না, এবং এই জায়গাটাতে লোমও কম থাকে। সব কারণের জন্য এই জায়গাটাই সব থেকে আগে অ্যাটাক হয়। তো এই জায়গাতে ডিফেক্ট বেশি থাকে, থিকনেসও কম থাকে, এবং এখানে মেটেরিয়াল মানে সাবস্টেন্সটা, যেটা আমাদের টেকনিক্যাল টার্মে বলি সাবস্টেন্স কম, এই জায়গায় সাবস্টেন্স সব থেকে ভালো থাকে এবং পিঠের সাইডে থাকে, এটাকে আমরা বাট বলছি। তো আমি যদি কোয়ালিটির টার্মে বলি, তো এইটা হচ্ছে 1 নম্বর। এটাকে আমি শোল্ডারটা যদিও এখানে ছোট দেখাচ্ছি, মানে শোল্ডারটা এইটুকুনি থাকে, এতটা বড় থাকে না। আমি কি দেখাচ্ছি, এটা শোল্ডার, এবার এইটা থাকে এখানে বেলি, বাকি গোটাটা কি বাটের অংশ করে ধরে দেয় বেলি। আর এই যে হাত পায়ের অংশটা থাকে, মানে বাকি পাটা তো কেটে বাদ দিয়ে দেয়, এই অংশগুলো হচ্ছে এইগুলো, এইগুলো কি আমরা বলি স্যাং। কিছু কিছু বইতে এটাকে স্যাংকের জায়গায় আবার ফ্ল্যাঙ্কও দেওয়া থাকে। তো স্যাং, এটাও স্যাং, এটাও স্যাং, এটাও স্যাং। তো এই কাঁধের দিকে পায়ের দিকে যে চামড়াটাগুলো থাকে স্যাং, তো এইখানেও সাবস্টেন্স কম থাকে। এটা যদি 1 নম্বর হয়, তাহলে 2 নম্বর অবশ্যই হবে হচ্ছে শোল্ডার বা নেক। শোল্ডারে একটা প্রবলেম থাকে, এই যে কুঁজের মতন থাকে না, এই জায়গাটার জন্য রিঙ্কেল থাকে, বাট মানে সাবস্টেন্স ভালো থাকে এবং থিকনেসও ভালো থাকে, কিন্তু এই রিঙ্কেলের জন্য এটা বাটের মতন 1 নম্বর জায়গায় পড়বে না, এটা 2 নম্বর জায়গায় পড়ে যাবে। 2 নম্বর। তারপরে এই নেকের দিকটা ছোট থাকে এবং থিকনেসও কম থাকে। তো নেকের ওই থিকনেসের প্রবলেমের জন্যই থাকে, নাহলে নেকটাকেও আমরা 3 নম্বর দিতে পারি। ওই রকম কোনো মানে রুল নেই যে অনেকে বেলিটাকে 3 নম্বর দেয়, অনেকে নেকটাকে 3 নম্বর দেয়, আমি নেকটাকে না 3 দিচ্ছি। আর তারপর দেবো হচ্ছে আমাদের বেলি। বেলি বলতে যেগুলো গরুগুলো মানে ছেলে গরু, তাদের বেলি পোর্শনটা অতটা খারাপ হয় না, আর মেয়েদের বেলিটা বেশি পাতলা হয়ে যায়। তো আর এই যে পায়ের দাগগুলো, এগুলোকে 5 নম্বরের আমরা এরিয়া ধরবো, থ্যাঙ্কের গুলো। তো তাহলে তোরা এই দুটো ছবির সাথে অ্যাকচুয়ালি যে অ্যানিম্যালটার সঙ্গে যে এদের মধ্যে রিলেশনটা বুঝতে পারছিস। এইবার এইবার ঠিক কাউয়ের ক্ষেত্রেও যা বাফেলোর ক্ষেত্রেও একই রকম, মানে সেই অ্যানিম্যালটা দেখতে, তো ওটাকে আমরা যখন কাটি তো যে ফাইনালি লেদারটা পাবো এটা। এবার কাউয়ের ক্ষেত্রে যেটা অ্যাভারেজ সাইড গুলো হয় হচ্ছে, এই অ্যাভারেজ সাইড গুলো হয় হচ্ছে, অ্যাভারেজ হচ্ছে 15, অ্যাভারেজ হচ্ছে 15 স্কোয়ার ফুট পার সাইডের মতন থাকে। এবার কিছু কিছু ক্ষেত্রে 10-12 থাকে, 15-16 থাকে। ফরেন যেগুলো আমি যখন মানে বিদেশ থেকে যে লেদারগুলোকে ইম্পোর্ট করি বা ওয়েটগুলোকে যখন আমি ইম্পোর্ট করি, তাদের ক্ষেত্রে দেখা যায় 17-18 হয়ে যায়। তো এগুলো অ্যাভারেজ তাই 15 করা বলছি। আর সুতরাং পিস হলে ডবল হয়ে যাবে, তাহলে পিস হলে কত হয়ে যাবে, 30 স্কোয়ার ফুটের মতন অ্যাভারেজ। এইবার এইখানে যদি আমি গোট শিপ আনি, তো তাদের ক্ষেত্রে এইটা হয়ে যাবে পার পিসে, গোটের ক্ষেত্রে ফর হাউ, এটা আমি বরঞ্চ
যদি পার পিস করে দিন তাহলে, কারণ আর পিস, আর তাহলে আমার এটা বোঝাতে সুবিধা হবে। আর কাউ আর গোট আর এর ক্ষেত্রে হবে কত, ওই 9 to 10 স্কোয়ার ফুট। 9 স্কোয়ার ফুট পার পিস। তো এইগুলোর ক্ষেত্রে বুঝতে পারছি এদের সাইজটা অনেক ছোট হয়। এই ছোট হওয়ার জন্যই, যেহেতু আমাদের যদি কোনো কম্পোনেন্ট বা কোনো ব্যাগের কোনো কম্পোনেন্ট বড় সাইজ হয়, সেক্ষেত্রে আমাদের এই ছোট পিসের জন্য এখান থেকে প্রথম কথা কাটিং ভ্যালু খুব কম পাওয়া যায়, হয়তো দেখা গেল একটা কম্পোনেন্টই বেরোচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যাগের ক্ষেত্রে একটা কম্পোনেন্টও বেরোয় না। তো এই কারণের জন্যই এদের কোয়ালিটিটা কাউকের থেকে আমরা অতটা প্রেফার করি না, এবং কাউয়ের থেকে দামও কম থাকে। সেকেন্ড প্রবলেম হচ্ছে থিকনেস। এগুলোর ক্ষেত্রে কাউ লেদারের থিকনেস থাকে হচ্ছে, আমি যখন মানে নর্মাল থিকনেস থাকে এই বাট পোর্শনে 2 এর ওপরে, 2 mm। সেটাকে যদি আমি স্প্লিটিং মেশিন করে আমি সেখান থেকে ইজিলি 1.21 বা আরো কম থিকনেসে আনতে পারি। এবং এটা বাট পোর্শনে যদি 2.5 2.6 থিকনেস থাকে, তাহলে দেখা যায় বেলিতে আছে থিকনেস আছে ওই মানে 1.6 থেকে 1.89 এসে যায়। এবার নেকেও থিকনেস থাকে 1.45 চলে আসে। তো 1.45 যদি নেকের থিকনেস সব থেকে কম থাকে, তো নেকেও যদি 1.4 থাকে, তাহলে আমি ওই 1.4 কি 1.3 আমি স্প্লিটিং করে দিতে পারি। করলে কি হচ্ছে, বাটের এই জায়গাতে আমি একটা স্পিড পাচ্ছি, বাকি জায়গাতে স্পিড হয়তো পাতলা পাতলা পাচ্ছি, এখানে একটা মোটা স্পিড পেলাম। তো এই লেদার গুলো থিকনেস বেশি থাকলে এটাকে আমি স্প্লিটিং মেশিন করতে পারি, তাহলে আমরা স্প্লিটও পাই। সুতরাং সেটাও একটা অ্যাডভান্টেজ, প্রাইসটা বেশি হওয়ার জন্য। কিন্তু উল্টো দিকে আমি যখন গোট শিপ করি, এটা স্প্লিটিং করা যায় না, এবং এখান থেকে আমি স্প্লিটও পাই না। এবং থিকনেস হয়তো খুব বেশি হলে গোটের নর্মাল থিকনেসই হয়তো, মানে সব থেকে বেশি থিকনেস হচ্ছে যেটা বাট পোর্শনে, সেখানেই হয়তো থিকনেস দেখা যাবে 1.1 কি 1.2। এবার অ্যাভারেজ থিকনেস যদি সবকিছু মিলিয়ে আমি চেক করতে যাই, বা 1.2 এর জায়গায় 1.4ও হতে পারে। আবার সেটা বেলিতে থিকনেস নেমে যাবে হয়তো 0.7 0.8। তো আমি স্প্লিটিং করলে আমি কততে করবো, ওই পয়েন্ট স্বাভাবিক যেখানে থিকনেসটাকে সব থেকে কম সেরকম জায়গাটাকেই আমি স্প্লিটিং করি, যাতে ওভারঅল থিকনেস সমান থাকে। তো আমি যদি বেলি পোর্শনটাকে মাথায় রেখে থিকনেস স্প্লিট করি, তাহলে দেখা গেল অ্যানিমেলটার থিকনেস হয়ে গেছে 0.67। তো অত কম থিকনেসে আমাদের অনেক, মানে বড় ব্যাগ তো হবেই না, আর বড় ব্যাগ করতে গেলে তার পেছনে অনেক মানে মোটা রেনফোর্সমেন্ট দিতে হবে, এবং বেশি রেনফোর্সমেন্ট হয়ে গেলে তাহলে লেদারের ওপরে যেটা একটা সফটনেস, এগুলো চলে যাবে। তো এই সব ক্ষেত্রে এই স্মল অ্যানিম্যাল এতে গোট শিপের ক্ষেত্রে এই জন্য এই অ্যানিম্যালগুলোর দাম কম, এবং এখান থেকে ভালো ব্যাগগুলো হয় না এই দুটো কারণের জন্য। এক নম্বর হচ্ছে সাইজ ছোট, আর 2 নম্বর হচ্ছে থিকনেস। এই দুটো প্রবলেম আছে। তাহলে কাউ বাফেলো যখন তোরা পাশাপাশি রাখবি, গেন স্ট্রাকচার থেকে চিনতে পারবো। এবার যদি গোট শিপ পাশাপাশি রাখা যায়, তাহলে গোট শিপ এগুলো আমরা কিভাবে চিনবো? তো গোট এই প্যাটার্নটা হচ্ছে কাউ আর বাফেলোর মাঝামাঝি। কাউয়ের মতন অতটা কাছাকাছি নয়, আবার বাফেলোর মতন অতটা দূরেও না। কিন্তু ওর মধ্যে আবার প্রবলেম আছে কি, ওর মধ্যে একটা একটা হেয়ার সেল বড় থাকে, পাশে দুটো ছোট ছোট হেয়ার সেল থাকে, অনেকটা এই রকম প্যাটার্নের থাকে। তো হওয়ার জন্য আমাদের হয় কি, এই গোটের প্যাটার্ন গুলোতে তো এই যেখানে 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 মোটা হেয়ার সেলটা থাকে, ওই রকম হেয়ার সেল গুলোতেই উঁচু নিচু দেখা যায়। বাফেলের মতন অতটা বেশি না হলেও আবার কারের মতন অতটা স্মুথও না। তো এইটা হচ্ছে গোটের স্ট্রাকচার। আমার ছবিগুলো আমি তোদের দেখাচ্ছি পরে, মানে রিয়েল অ্যানিমেলের, তখন আরো ক্লিয়ার হবে। আর শিপ কি, শিপ হচ্ছে ওয়ান টাইপ অফ ওই, মানে গোটেরই মতন সাইজ হয়,
কিন্তু গোটের থেকে শিপ চামড়া সফটনেস অনেক বেশি থাকে, হেয়ার সেলগুলো সেপারেশন বেশি থাকে। গোটে যেরকম এই একটা বড়োর সাথে দুটো ছোট ছোট হেয়ার সেল থাকে, শিপে ওরকম থাকে না। শিপে অলমোস্ট ইউনিফর্মই থাকে, কিন্তু শিপের আবার প্রবলেম হচ্ছে শিপটা এত বেশি স্ট্রেচি হয়, এত বেশি সফট হয়, এর জন্য এই আর্টিকেল দিয়ে স্ট্রেংথ অত থাকে না। এবং শিপ চামড়াতে যদি কোনো রকম আমি ফ্যাট লিকার নাও দিই, তারপরেও চামড়াটা এত সফট হয়ে থাকে, এখান দিয়ে যেখানে যদি আমি কিছু মানে আর্টিকেল বানাই, সেটাতে যদি আমার স্ট্রেচিনেস দরকার না লাগে, তাও শিপ লেদার দিয়ে বানলে তো শেপ চেঞ্জ হয়ে যাবে। মানে এতটাই স্ট্রেচি হয়, মানে স্ট্রেচি বলতে এতটাই ইলাস্টিক টাইপের হয়ে যায়। তো এতে আমাদের শেপটা পায় না। কিন্তু তাও যেসব প্রোডাক্ট খুব সফট লাগে, যেমন জ্যাকেট বা যেগুলো সস্তা জ্যাকেট, বা এই ভালো জ্যাকেট কাউ থেকেই বানাবে, আর যদি সস্তা জ্যাকেট বানায়, যদি সফট হয় তো এইগুলো দিয়ে শিপ লেদার আমরা ইউজ করতে পারি। এবার তোরা বলবি জ্যাকেটের অত বড় প্যাটার্ন, তো শিপ লেদার দিয়ে কি করে হবে? হ্যাঁ, সেখানে ডাইরেক্ট একটা শিপ দিতে হবে না, জয়েনিং করে 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 আমি বানাবো, অনেকগুলো প্যাটার্ন করে করে সেগুলোকে জয়েন করে সেখান থেকে আমরা প্রোডাক্টটাকে বানাবো। তো এইটা হচ্ছে আমাদের 4 ধরনের অ্যানিমাল, এবং প্রত্যেকটা অ্যানিমালকে আমি চিনব কি করে। এবার রিয়েলিতে অ্যানিমাল গুলোকে কিরকম দেখতে হয় সেটাকে দেখাচ্ছি। আর একটা জিনিস ওইখানে দেখানোর আগে আর একটা জিনিস বলে রাখি, এই গ্রেন লেদার আর ফ্রেশ লেদারের মাঝখানে একটা লেয়ার থাকে, এটা খুব মাথায় রাখার চেষ্টা কর, বিশেষ করে যারা কাটিং এ থাকবি। এই লেয়ারটাকে আমরা, এটাকে কোনো পার্টিকুলার নাম থাকে না, এই দুটো লেয়ারের মাঝখানে আমাদের গ্লোবিউলার প্রোটিন গুলো থাকে, যেগুলো লাইমিং এতে বেরিয়ে যায়। মাঝখানে লেয়ারটা এখানে ড্র করা যাচ্ছে না, যাই হোক। তো এই লেয়ারটাতে মধ্যে গ্লোবিউলার প্রোটিন গুলো থাকে, যেটা লাইমিং এর সময় বেরিয়ে যায় বলে এই লেয়ারটা একটু ফাঁকা থেকে যায়, এইটাই লুজনেস তৈরি করে। এইবার যদি আমরা ট্যানিং করে এই জায়গাটা প্রপারলি না ভরাট দিতে পারি, এই জায়গাটাতে লুজনেস তৈরি করে। তো যেই লুজনেসটা আমরা কি করে বুঝতে পারি? ধর যে সমস্ত ব্যাগের ধরটা ফ্ল্যাট, ওটাকে আমাদের ফোল্ড করতে হবে। এবার যদি এই জায়গাটা লুজ থাকে, লুজ মানেটা কি? এবার দুটো, আমরা লুজ বলতে কি বুঝি? লুজ বলতে নরম বোঝায় না, অনেকে ভাবে লুজ মানে সফট, বাট লুজ আর সফটনেস দুটো আলাদা জিনিস। তা তোরা যখন অ্যাডিসিভ লাগাস কোনো কিছুর উপরে, তো কি করিস? না, এটা হচ্ছে না। এটা ধর লেদার আছে, তার একটা রেনফোর্সমেন্ট আছে, এখানে আমি অ্যাডিসিভ লাগালাম, কিন্তু এই জায়গাটা যদি অ্যাডিসিভটা ঠিক মতন করে না লাগে, এই জায়গাটা যদি আমি অ্যাডিসিভটা ঠিক করে না লাগে, এইখানটা যদি আমার ফাঁকা থাকে, এখানটা যদি ফাঁকা থাকে, তাহলে এটাকে যখন আমি ফোল্ড করব, এটাকে যখন আমি ফোল্ড করব, তো এই জায়গাটা, এই জায়গাটা হতে হতে এখানটা এরকম ভাবে ফাঁকা হয়ে যাবে, এরকম ভাবে ফাঁকা হয়ে গিয়ে আবার এরকম ভাবে ফাঁকা হয়ে গিয়ে এখানে আমার বোঝাবে। তো এই যে ফাঁকা জায়গাগুলো তৈরি হচ্ছে যখন ফোল্ডিং করার ফলে, এই জায়গাগুলো কি লুজ বলি। লেদারের ক্ষেত্রেও তাই, এই জায়গাটা যদি সাবস্ট্যান্স কম থাকে, এবং এই জায়গাটা যদি আমি ট্যানিং এর সময় এটাকে না কভার করতে পারি, তো এই জায়গাটাকে যখন আমি ফোল্ড করব, তো এই জায়গাটা ফুলে উঠবে। তো
তো এই ফুলে ওঠাটাকেই বলা হয় লুজনেস। এটা টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওরা যারা মার্চেন্ডাইজিং থাকবি বা লেদার সিলেকশনে থাকবি, ডিজাইনে থাকবি, লুজ লেদারকে আমরা খুব একটা পছন্দ করি না। তো এই লুজ লেদারটা বেশিরভাগ সময় গ্রেন সাইডে থাকে না। তার কারণ কি, আমি গ্রেন সাইডের এমনি বললাম, একটা লেদারের যদি থিকনেস থাকে সাপোজ 2.8, মানে যেটা আমাদের কার্ভের ক্ষেত্রে, তার যদি 40% কি 30% গ্রেন হয়, তাহলে আমি 2.8 এ 30% করলে আমার কত আসে, প্রায় 0.8 এর মতন গ্রেনই থাকে। তো এবার সেটা যদি আমি আবার বেলি পোর্শনে রাখি, সেখানে হয়তো গ্রেনের থিকনেস হচ্ছে 0.4। তো গ্রেনের মানে বাট পোর্শনে যেখানে আমাদের গ্রেনের থিকনেস থাকছে 0.8, বেলি পোর্শনে থাকছে সেখানে 0.4। তো ওই জায়গাটা বেলি পোর্শনে, সুতরাং গ্রেনটা কম থাকার জন্য এমনিতেই স্ট্রেন কম, প্লাস ওই সেপারেশনটা বেশি হয়ে যায়। সুতরাং বেলি পোর্শনেতে লুজনেসটা বেশি থাকে। ওই কারণের জন্যই ওখানেতে নাপ্পা বা কোনো জায়গাতে দানাগুলো বেশি আসে, ডিউ টু দ্য লুজনেস। এবার লুজনেস এমনি যদি আমি সফট লেদার থাকে এরকম ভাবে ফুলে উঠবে চামড়াটাকে মুড়লে, আর নাপ্পা লেদার থাকলে ওই জায়গাটা এমনিতেই বড় বড় দানা থাকবে। এবং যেখানে তুই দেখবি খুব বড় বড় দানা দেখছি পাচ্ছিস, চামড়াটাকে উল্টে দিকলে দেখতে পাবি, চামড়া পেছন দিকটা মানে ঝিল্লি ঝিল্লি দেখতে পাবি, একদম গ্যারেন্টি। তো তাহলে বুঝতে পারবি ওই চামড়াটা ওখানটাতে থিকনেস এমনিতেই কম ছিল, প্লাস আমাদের মানে ওই জায়গাটাতে লুজ আছে। এবার লুজ চামড়া দিয়ে আমি কখনোই কোনো আর্টিকেলে মানে যে সাইডগুলো ভিজিবল সাইড, অর্থাৎ ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট, বা কিছু ক্ষেত্রে গাছের, বা কিছু ক্ষেত্রে আমাদের ফ্ল্যাপ, যে জায়গাগুলোতে আমাদের চোখে পড়বে এবং যে জায়গাগুলোতে আমাদের ভিজিবল হবে, সেই জায়গাগুলোতে লুজনেস থাকলে হবে না। তো এইটা হচ্ছে আমি মানে লেদারের ফার্স্ট পার্টটুকু হলো হচ্ছে মেটেরিয়াল সিলেকশন। এইবার তোদের এই লেদারটাকে বলেছিলাম দেখিয়ে দেবো। কাউ লেদার, কাউ লেদার দেখে, তার সাথে লেদারের কিছু ফিনিশিংও দেখিয়ে দিই। এই দেখ, এইটা হচ্ছে কাউ লেদার। তোরা বুঝতে পারছিস সেটা একটা মানে ক্যামেরাতে ম্যাক্রোতে ছবি তোলা বা মাইক্রোস্কোপে, এখানে দেখ এই যেগুলো আছে না, এটা একদম মানে একটু মাইক্রোস্কোপে তুলেছে বলে এটাকে দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু তো যদি মানে মাইক্রোস্কোপে না তুলতো তাহলে আমি সারফেসটাকে এইরকম দেখতে পাবো বা এইরকম দেখতে পাবো। অর্থাৎ মানে ইউনিফর্মিটিটা বেশি থাকে। এগুলো হচ্ছে কাউ লেদার, মানে ইউনিফর্মিটিটা বেশি থাকে। এবার বাফেলো লেদারকে পাশাপাশি রাখছি আমি, বাফেলো লেদার। আশা করছি এবার বুঝতে পেরেছিস কাউ আর বাফেলোর মধ্যে কতটা তফাৎ। এখানে দেখ, এখানে এই ছবিটা তোদের যেটা দেখানো হয়েছিল, এই দেখ, বললাম শাখা পোশাকা আছে। এবার এইখানে দেখ শাখা পোশাকা, দেখ এখান দিয়ে ওখান দিয়ে গেছে, প্লাস এই দানাগুলো ছাড়া ছাড়া আছে। এখানে হয়তো দানাগুলো অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তো সামনে যদি চোখটাকে এদেরকে দেখিস এবং ভালো আলোতে, তাহলে তুই শাখা পোশাকা গুলো এবং এই দানাগুলোকে ভালোভাবে দেখতে পাবি। এবং এটা যদি খুব বেশি ফিনিশ না হয়, তাহলে ব্রেন দেখি আমি চিনে নিতে পারবো যে এটা কোন অ্যানিমেল। এবার আসি গোট লেদার। এই দেখ, এখানে বলেছিলাম বাফেলোর মতন অত বেশি থাকে না, বাট থাকে কিন্তু শাখা পোশাকার মতন আছে, কিন্তু ওই একটা বড় দানা দুটো ছোট দানা এই করে 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 গেছে, সেজন্য ওই একটা বড় দানা একটা ছোট দানা করে একটা একটা করে কুণ্ডলি মতন হয়েছে, হয়ে হয়ে থাকে। এটা হচ্ছে গোট লেদারের স্ট্রাকচার। ঠিক এইখানেও তো ছবিগুলোকে আমি যদি পাশাপাশি রাখি, তো আমরা দেখ গোট লেদারে এইরকম দেখিয়েছিলাম। এবার হচ্ছে শিপ লেদার। তো শিপ লেদারও আমরা কাছাকাছি আনছি। শিপ লেদার অলমোস্ট
মানে স্মুথ, অনেকটা কাউয়েরই মতন, তবে কাউয়ের মতন হেয়ার স্টাইল অত ঘন ঘন থাকে না, ছাড়া ছাড়া থাকে, বাট ইউনিফর্মিটি থাকে। বাট শিপ লেদার চেনার সব থেকে ইজি প্রসেস হচ্ছে ওটাগুলো টানলে বেড়ে যাবে এবং খুব সফট হবে। মানে এতটাই সফট, একে ইভেন সিনটেন ফিনটেন দিয়েও হার্ড করা যায় না, মানে ন্যাচারালি ফ্যাটটা এত বেশি থাকে। এই ফ্যাটটা বেশি থাকার জন্য শিপ লেদার অনেক সময় প্যাচ এসে যায়, অনেক সময় ফ্যাটি স্পু আসে, অত্যাধিক বেশি ফ্যাট। এবং এত বেশি ফ্যাট থাকে, তো ফ্যাটটাকে বার করে চামড়াটা সাবস্ট্রেট পর্যন্ত কমে যায়। তো এটাই শিপ লেদারের প্রবলেম, বাট শিপ লেদারের সারফেস কিন্তু ইউনিফর্মিটি বেশি আছে। এইখানে দেখ শিপ লেদার বলতে ওরা শিপ লেদারের জ্যাকেটে চলে এসেছে, কারণ শিপ লেদার দিয়ে একটু মানে কাউ লেদারের জ্যাকেট অনেক বেশি দামি, শিপ লেদারটাকে জ্যাকেটে, কারণ জ্যাকেটে হওয়ার জন্য একটু এই এই যেমন কোনগুলোতে একটুখানি ইলাস্টিক বা রান যেটা প্রপার্টি থাকে সেই জিনিসগুলোকে থাকতে হয়, বা একটু সফট হতে হয়। তো এইগুলো শিপ লেদারের মধ্যে আছে। কিন্তু এবার জ্যাকেটটাকে তুই যদি খুব ক্লোজলি দেখছিস, তুই দেখ জ্যাকেটের মধ্যে কত কম্পোনেন্ট, এখানে একটা কম্পোনেন্ট, এখানে এখানে কম্পোনেন্ট করে 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 ওরা জ্যাকেটটাকে কেটেছে। তার মানে কি, এটা যদি সিঙ্গেল মানে এইখানে একটা কম্পোনেন্ট এরকম করলে কিন্তু শিপ লেদারে কাটতে পারতো না। তো যে এখানে যেহেতু বেশি কম্পোনেন্ট অনেকগুলো এদি হয়েছে তাই জ্যাকেট, তাও বা মানে এই যেটা বড় কম্পোনেন্টও কেটেছে, এরও কোনো কোনো জায়গায় ডিফেক্ট ঢুকে গেছে, কারণ শিপ লেদারের সাইজই হয়তো এখান থেকে এত বড় হবে। এবার তার যদি এই পোর্শনটা তুই কাটিস, তো এই পোর্শনে যদি ডিফেক্ট কিছু থাকে, তাহলে সেটাকে তোকে কম্প্রোমাইজ করা ছাড়া কিছু করার নেই। কিন্তু কাউ লেদার নয় যে অনেকটা বড় আছে আমি একটু ছেড়ে দিয়ে অন্য জায়গায় কাটবো, শিপ লেদারের সাইজই হয়তো এইরকম হবে। তার মধ্যে এতটা প্যাটার্ন, মানে এখানে যদি কোনো জায়গায় ডিফেক্ট থাকে তো আমাকে নয় বাদ দিয়ে দিতে হবে, নয় এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এবার আসি আরো কিছু লেদার যেগুলোকে আমরা খুব নাম শুনবো, সেগুলোকে আমরা আলোচনা করি। ফার্স্ট হচ্ছে, এই দিক থেকেই আসি, অ্যানিলিন লেদার। অ্যানিলিন লেদারের মধ্যে দুটো লেদার আমাদের এখানে ইউজ হয়। একটা হচ্ছে ডিডি, আমাদের ইন্ডাস্ট্রিতে নামে চলে ডিডি লেদার, ড্রাম ড্রাইড। আর একটা হচ্ছে ডিডি ডিএম, ড্রাম ড্রাই ড্রাই মিলিং। নামগুলো একটু মনে রাখিস, ডিডি কোনটা, ডিডি ডিএম কোনটা। ডিডি হচ্ছে ড্রাম ডায়েট, আর ডিডি ডিএম হচ্ছে ড্রাম ডায়েট ড্রাই মিলিং। তারপরে 2 নম্বর থাকে হচ্ছে সেমি অ্যানিলিন লেদার। সেমি অ্যানিলিন লেদার, সেমি অ্যানিলিন লেদারের মধ্যে এইগুলি যদি আমি লাইট ফিনিশ করি, লাইট ফিনিশ ডিডি, ডিডি और ডিডি ডিএম, লাইট ফিনিশ ডিডি ও ডিডিএম, এগুলোকে মানে হয়তো যখন চামড়াটাকে বানানো হয়েছে সারফেসেতে খুব মানে 1 নম্বর সিলেকশন ছিল না, এগুলো হয়তো 2 নম্বর সিলেকশন থেকে এসেছে। তো সেইগুলোর ক্ষেত্রে চামড়াতে স্লাইট ডিফেক্ট রয়ে গেছে, তো সেইগুলোর ক্ষেত্রে আমরা ওই ওগুলোকে আমরা লাইট ফিনিশ করে কাজটা করে দিই। এইবার আসি এই পরেরটা, সেটা হচ্ছে নাপ্পা। নাপ্পা লেদার, নাপ্পা লেদারটাও খুব ইউজ হয়। মানে নাপ্পা ডিডিডিএম সেম ক্যাটাগরি, নাপ্পাটাতে ফিনিশ হয়। মানে ডিডিডিএম যে গ্রেড থেকে হয়, নাপ্পা তার থেকে পরের গ্রেড। আমি গ্রেডে আসছি, কারণ আজকে যখন লেদারের ডিটেলস পড়াচ্ছি, একমাত্র প্রসেসিং বাদ দিয়ে গোটাটাই আমি ডিসকাস করবো। তারপর আসে কি এনডিএম। এনডিএম নাপ্পার মধ্যে ডিফারেন্স আর কিছু না, নাপ্পার থিকনেসটা থাকে হচ্ছে ওই 0.9 mm to 1 mm। এখানে এনডিএম এর থিকনেসটা একটু বেশি থাকে, 1.1 mm to
1.2 mm। एनडीएम এর ফুল ফর্ম কি? ডিএম ফর ড্রাই মিল্ক, এন ফর ন্যাচারাল। আর একটা সিলেকশনের মাঝেও আরো সিলেকশন আছে, আমি বলছি, কিন্তু নাম হিসেবে পরেই এটার নাম আসবে। পিডিএম, প্রিন্টেড ড্রাই মিল্ক, এটা হচ্ছে সব থেকে লোয়ার সিলেকশন থেকে হয়, মানে এর পরে সিলেকশন থেকে, মানে ওগুলোকে আমি ফেলে দেবো না, ওগুলো থেকে আমি নয় গ্রেন ফয়েল বানাবো, মানে যেটাকে সারফেসটাকে ট্রিটমেন্ট করব, অর্থাৎ এর উপরে পিউ দিয়ে ফয়েল দেবো বা ডাইরেক্ট পিউ দেবো। তো এইরকম কোট করে যেটা সারফেসটাকে পুরোপুরি কভার করে দেবো, সেইখানগুলোর আগেরটা হচ্ছে পিডিএম। পিডিএম কি, সারফেসটাকে পুরোপুরি আমি কোট করে কভার করে দিয়েছিলাম। এই যে আমি সারফেসের ছবি দিয়েছি, এই সারফেসটাকে এখানটা যদি আমি ডিফেক্ট থাকে, ডিফেক্ট মানেটা কি, ডিফেক্ট মানে কি কি ডিফেক্ট আসছে আমি আসছি। ডিফেক্ট মানে হচ্ছে এই এই যে সারফেসেতে আমাদের এখানে দেওয়া একটা পিন মার্ক রয়ে গেছে, এখানে এরকম ভাবে পক্স হয়েছে, টিক্স এরকম ভাবে ছোট। এটাকে একটু বড় করে দেন তাহলে দেখতে হবে। তাই গেল, এটা বড্ড বড় হয়ে গেছে। হুম, এইখানে ধর একটা আমাদের ভেন মার্ক রয়ে গেছে, বা কিছু কিছু ক্ষেত্রে আমাদের কালার প্যাচ এসে গেছে, বা কিছু কিছু ক্ষেত্রে আমাদের ওই মেকানিক্যাল কিছু প্রবলেম হয়েছে, ড্রামে যখন ওটা ঘুরেছে কোনো জায়গাতে কোনো স্ক্র্যাচ এসে গেছে, সেটা নর্মাল অবস্থাতেও আসতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে ওটা মেকানিক্যাল অপারেশনের জন্য স্ক্র্যাচ এসেছে। কিছু কিছু ক্ষেত্রে এইরকম ছোটখাটো যে প্রবলেম গুলো আছে, যেগুলো আমাদের মেনলি দেখা যায় ডিফেক্টসে, তো সেইগুলো যদি একদম খুব কম পরিমাণে থাকে এবং সেটা আছে, সেখানে ক্ষেত্রে আমাকে লাইট ফিনিশ করতে হয়, খুবই লাইট ফিনিশ, মানে এগুলো যেমন এই এই যেগুলো বললাম পিন মার্ক, পক্স স্টিক্স, এগুলোকে কভার করা যাবে না লাইট ফিনিশে, কিন্তু হালকা যদি একটু কালার প্যাচ এসেছে বা কালারটা যদি একটু ম্যাচ করে না, সেক্ষেত্রে আমি ওটাকে লাইট ফিনিশ করে দিলাম। তো সেইটুকুলো হয়ে যাচ্ছে সেমি আয়রন লেদার। তো সেমি আয়রনের মধ্যে কি কি থাকছে? এইসব কি হয়েছে? এগুলো আবার এইরকম কি হয়ে গেল কে জানে, যাই হোক। অ্যানিমেলটা এর উপর চেপে গেছে কি করে? যাই হোক, পিডিএম, তোরা এগুলো নামগুলো বুঝে গেছিস সেমি আইল্যান্ডের মধ্যে। এবার সেমি আইল্যান্ডের মধ্যে পিডিএম হলো। এইবার আর একটা ধরো মার্কেটে খুব চলছে, ওগুলোকে গ্রেন সারফেসটাকে একটুখানি আমি ঘষে বা কেটে ওটাকে আমি স্নাফিং করে ওপর দিয়ে যদি আমি কিছু একটা তেল মেরে দিই, সেটাকে হান্টার লেদার বলে। অর্থাৎ এই গ্রেনের ওপর দিকটাকে যদি একটু স্লাইড কোনো ডিফেক্ট থাকে, ওটাকে আমি একটু ঘষে ওটাকে একটু পরিষ্কার করে গ্রেনটাকে ওর ওপরে আমি তেল দিয়ে দিই, তেল দিলে যেটা হয় ওটাকে হান্টার লেদার বলে। তো আমি দেখছি হান্টার লেদার, এটা ওই যে তোর এনডিএম সিলেকশন থেকেই হয়, মানে এনডিএম যে সিলেকশন থেকে হয়, এটাও হান্টার সেই সিলেকশন থেকেই হয়। এটাকে হান্টারটা মার্কেটে চলতি নাম, এটাকে ভালো নাম হচ্ছে অয়েল পুল আপ, অয়েল পুল আপ লেদার। দেখাচ্ছি আমি যেটা। আর একটা হচ্ছে যদি অনলি গ্রেন সারফেসটাকে ঘষা হয়, কোনো রকম তেল না মারা হয়, সেটাকে
ওটাকে আমি হান্টারের উপরে রাখি, সেটাই সুবিধা। ওটাকে বলবো নিউ বাক। অনলি গ্রেন সারফেসটাকে ঘষা হয়েছে, এবার তাকে তেল মারলে অয়েল পুল আপ। এবার তেলের ওপরে যদি একটা আমি কোট দিয়ে দিই, কালার মানে পিওর কোট দিয়ে দিস, তখন সেটা গেল ক্রাঞ্চ। এগুলো সব একই ক্যাটাগরি। নিউ বাক, হান্টার বা অয়েল পুল আপ, ক্রাঞ্চ, আর একটা হচ্ছে ক্র্যাকেল। এগুলো সবই একই গোত্রে, মানে সবই গ্রেন সারফেসটাকে প্রথমে স্নাপিং করা হবে বা বাফিং করা হচ্ছে, বাফিং করে তার উপর তেল দেওয়া হচ্ছে, তেল দিয়ে যদি ডাইয়ের শুধু তেল দিয়ে রাখা হয় সেটা হয়ে যাচ্ছে হান্টার লেদার। মানে যখনই আমি যত কম ফিনিশ করবো তত ভালো সিলেকশন, মানে নিউ বাগের থেকে হান্টার একটু লোয়ার সিলেকশন, হান্টারের থেকে আবার ক্রাঞ্চ আর একটু লোয়ার সিলেকশন, ক্রাঞ্চ থেকে ক্র্যাকেল। ক্রাঞ্চ ক্র্যাকেল অলমোস্ট সেম সেম, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে ক্রাঞ্চে শুধু অনলি তেল দেওয়া হয়, আর ক্র্যাকেলে ওই তেলের সাথে ওয়াক্স দেওয়া হয়, ওই জন্য সারফেসটা একটু ক্র্যাক করে যায়। মানে ওয়াক্সটা কি হয়, নর্মাল টেম্পারেচারে ওটা সলিড থাকে, ওই জন্য ওটাকে যখন আমি ভাঁজ করবো, ভাঁজের জায়গাগুলো ভেঙে যায়। এবার ওগুলোকে আমি ছবি দেখাচ্ছি, চটটির নাম মনে রাখ। তাহলে ফার্স্টে হচ্ছে নিউ বা, এইটা হচ্ছে নিউ বা। ছবিটা অতটা পরিষ্কার আসছে না, বাট যতটুকু এসেছে দেখ, সারফেসে দেখ এর উপরে একটা ভেলভেটের মতন টাচ থাকে, ভেলভেটে যেরকম হাত দিলে ছোট ছোট ন্যাপ হাতে টাচে লাগে, লোম লোম টাচ, ওটা হচ্ছে নিউ বাক। নিউ বাক আর শোয়েডের মধ্যে ডিফারেন্স আছে। গ্রেনটাকে মানে কাটলে সেটাকে নিউ বাক, আর ফ্লেসটাকে যদি আমি স্মুথ করি সেটাকে শোয়েড বলে। নিউ বাক হচ্ছে গ্রেন সাইড থেকে হয় বলে নিউ বাকের দাম অনেক বেশি, শোয়েড হয় যে ফ্লেস সাইড থেকে, শোয়েডের দাম অনেক কম। নিউ বাকের ন্যাপটা হচ্ছে অনেক বেশি ইউনিফর্ম এবং অনেক বেশি মোলায়েম, শোয়েডের ন্যাপটা কিন্তু অতটা মোলায়েম হয় না। নিউ বাকটার মধ্যে স্ট্রেংথ বেশি যেহেতু গ্রেনটা থাকে, শোয়েডের স্ট্রেংথ কম থাকে। তো এইগুলো পার্থক্য। তো সোয়েডের আর নিউবাক পাশাপাশি রাখলে তুই ন্যাপের উপর হাত দিলেই বুঝতে পারবি নিউবাকের হচ্ছে ভেলভেটের মতন, এখানে ন্যাপটাকে আমি যখন ফেস সাইডে যেরকম দেখি তার থেকে স্মুথ থাকে, কারণ এটাকে ফেস সাইডের ওই ন্যাপটাকে আমি ভালো করে আরো ভালো করে স্নাপিং করে করে ওটাকে আরো ছোট ছোট করে দিই, মানে বাফিং করে করে ছোট করে দিই। কিন্তু নিউবাক সোয়েড কখনোই এক না। তাহলে এইবার নিউবাক হয়ে গেল, এর পরেরটা কি ছিল, হান্টার। তো তোদের অনেক সময় ইন্ডাস্ট্রিতে বলবে এই এত লেদার এত লেদার, অ্যাকচুয়ালি লেদার বেশি নয়, শুধু ওগুলো জাস্ট ফিনিশিং সামান্য এদিক ওদিক করেছে। এবার যারা লেদার আমরা যখন ট্যানারিতে বানিয়েছি, আমাদের কাছে এইসব লেদারের গল্প দিয়ে বেশি লাভ নেই। দেখ এটাও তুই নিউ ব্যাগের মতনই দেখতে পাচ্ছিস না, শুধু ওপরে তেল আছে একটা। তা আবার তেলটাও অনেকদিন থেকে থেকে অনেক সময় একটা মানে নয় এভাপোরেট করে যায়, নয় ভেতরে ঢুকে, কারণ এর উপরে কোনো কোড নেই। এটা তেলটা নর্মাল এয়ারে আছে, এটা নয় ভেতরে ঢুকে যায়, নয় হাওয়া থেকে যেটা বেরিয়ে যায়, যতদিন যাবে তত কালারটা আরো কমে যায়। কিন্তু এই লুকটাকে আমরা বলছি হান্টার। হান্টারকে আমরা বলা কেন, ওর লুক আগেকার দিনে যখন লোকেরা শিকার ফিকার করতে যেত, তখন ওদের যে ধরনের ধর ওরা ওই অলিভ কালারের হান্টারটা ইউজ করতো, অলিভ কালারের ওপরে যদি তেল থাকতো পুরো এর ওপরে ওরম ভাবে একটুখানি মুড়ে দিলে, মানে পুরো আমাদের যেমন রাত্রিবেলা লতা পাতা গুলো একটু দেখতে ওই রকমই হয়ে যেত। তখন এই হান্টার মানে যারা শিকারী তারা ওদের জুতো জ্যাকেটে এই লেদার ব্যবহার করতো, সেইখান থেকে এই লেদারের নামটা হয়ে গেছে হান্টার। বাট অ্যাকচুয়ালি এটা অয়েল পুল আপ লেদার। নেক্সট হয়ে গেল ক্রাঞ্চ। ক্রাঞ্চ লেদার, ক্রাঞ্চ লেদারের ক্ষেত্রে কি বলেছিলাম, ক্রাঞ্চ লেদারের ক্ষেত্রে বলেছিলাম এটাকে হান্টার বা অয়েল পুল আপ, এর উপরে সামান্য তেল দিয়েছে, তার উপরে একটা কোট দিয়েছে, এটা পিওর কোট দিই। এই পিওর কোটটা দেওয়ার জন্য তেলটা আমার হাতে আসবে না, বাট আমি ওটাকে মুড়লে ওটাকে বুঝতে পারবো যে ওটা সরে সরে যাচ্ছে, অর্থাৎ এফেক্টটা দেখতে পাবো। এইটা যেমন দেখ,
এখানে যেখানে যেখানে মরেছে চামড়াটাকে, সেখানে সেখানে তেলটা সরে গেছে বলে ভেতরের কালারটাকে আমি দেখতে পাচ্ছি। আর যেখানে যেখানে তেলটা গিয়েছে সেখানটা একটু ডিপ ডিপ লাগছে, আর কিছু না, সামান্য তেল আছে আর উপর থেকে একটা পিওর কোট দেওয়া আছে যাতে তেলটা আমার হাতে না আমি বুঝতে পারি। বাট আগে যেটা হান্টার দেখলাম ওর উপরে কিন্তু কোনো পিওর কোট নেই, ওটার টাচটাতেও তো তেল তেলের টাচ থাকবে, বাট এটার ক্ষেত্রে নর্মাল যেরকম পিওর টাচ মানে প্লাস্টিক টাচ তুই পাবি। আর একটা হচ্ছে ক্র্যাকের লেদার। ক্র্যাকের লেদার কি, ওটাকে শুধু তেলের জায়গায় ওয়াক্স দিয়েছে, এইটা যেমন ক্র্যাকের লেদার। তো এখানে ওয়াক্স দেওয়ার জন্য ওটাকে যখন মুড়লে ওটা ভেঙে ভেঙে গেছে, এই ভেঙে ভেঙে যাওয়ার জন্য ওইগুলোতে আমার এই ভাঙা 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 এফেক্ট থাকে, এটা ক্র্যাকেল। এইটাকেও এটাকে গ্রেন সাইডটাকে কি করেছে ওই মানে জাস্ট এক ধরনের আমাদের মানে আছে সিনটান আছে যেটা গ্রেনটাকে পুরো শক্ত করে দেয়, মানে একদম হার্ড করে দেয়। তো সেই অবস্থায় যদি আমি ওটাকে মানে চামড়াটাকে আমি যদি মুড়ি, তাহলে কেজি কেজি জায়গা ফেটে যায়, যেমন এইটা হয়েছে। এইটার ক্ষেত্রে ওরম কিছু না, এর ক্ষেত্রে যে ফিনিশিং এর যে সময় যে আমি ওয়াক্সটা দিয়েছি, ওই ওয়াক্সটাই পরবর্তীকালে ওটাকে মোড়ার জন্য ফেটে গেছে এবং ভেতরের যে কালারটা সেটা দেখতে পাচ্ছি। বাট এটার ক্ষেত্রে গ্রেনটাকে ওরা ফাটিয়েছে। ওই ধরনের এক ধরনের কেমিক্যাল আছে যেটা সারফেসে দিলে সারফেসটাকে পুরো একদম পুরো শক্ত করে দেবে, তখন ইজিলি সারফেসটাকে মুড়লে ওখানে ফেটে যায়। তো তবে আমাদের এই ধরনের ক্র্যাকেলই বেশি ইউজ হয়। এটাকেও ইন্ডাস্ট্রিতে বিভিন্ন লোক বিভিন্ন রকম নাম দেয়। আমি যখন চাকরি করতাম মানতাম এক একটা কোম্পানিতে এক এক রকম নামই কিনতাম, একই চামড়া কিনছি এক এক জায়গায় এক এক রকম নাম। এবার যারা আমাদের স্টোরে থাকতো তারা অত বুঝতো না, তারা ওই নামই চিনতো, কিন্তু আমি জানতাম সব কটা নাম সেম জিনিসই, নাম আলাদা করে রেখেছে। তাহলে এই চারটে হয়ে গেল, এছাড়াও আরো দুটো লেদার খুব ইউজ হয়। সেটা হচ্ছে প্রিন্টেড লেদার। প্রিন্টেড লেদার কি কি প্রিন্টেড লেদার আছে, এটা মার্কেটে এখন ভালো আছে। প্রিন্টেড লেদারের মধ্যে একটা থাকে হচ্ছে অস্টিচ। একেবারে দেখিয়ে দিই তারপর এখানে করছি। তখন আমার অস্টিচ স্পেলিংটা মানে ভুল হয়েছে, OSTRICH, ওটা একটু কারেকশন করে নিই। অস্টিচ লেদার, এই অস্ট্রিচ লেদার থেকে দেখ, অ্যাকচুয়ালি এগুলো মানে অরিজিনাল অস্ট্রিচের লেদারের অনেক দাম, পার স্কোয়ার ফুটে 1200 টাকা 1300 টাকা করে স্কোয়ার ফুট। তো সেই অস্ট্রিচ লেদারে যদি একটা ওয়ালেট বানাতে যাস, তো তাহলে বুঝতেই পারছিস কত কস্টিং পড়ে যায়। 1200 টাকা যদি অস্ট্রিচ লেদারে 1 স্কোয়ার ফুট চামড়া হয়, তো তাহলে আমার মানে 1200 টাকা, তার সেই রকম ফিটিং অ্যাসেসরিজ দিয়ে আমি মালটাকে যখন প্রোডাক্টটাকে বানাবো, কারণ লেদারটাকে ভালো দেবো, বাকি জিনিস সস্তা দিলে তো হবে না, লেদারের সাথে সাথে তার সেরকম জিপার দিতে হবে, পুলার দিতে হবে, তার সেই রকম আমি ভাবে স্টিচিং করতে হবে, আমি তসর বা দামি কিছু লাইনিং দিতে হবে, সব কিছু দামি দিতে হবে। দিয়ে তখন ওটাকে 2400 টাকা, মানে 2400 টাকা ওটা আমার প্রোডাক্ট মেকিং কস্টই হয়ে গেল। এবার প্রোডাক্ট মেকিং এর কস্ট যদি আমি 30% যদি মালিক প্রফিট রাখে, 18% জিএসটি হয়ে যায়, তাহলে ওর উপরে আরো 50% অ্যাড হয়ে গেল। তো অ্যাড হয়ে গিয়ে আমার দাম পড়ে গেল 3600 টাকা, অস্ট্রেলিয়া একটা ওয়ালেটের দাম 3600 টাকা। তারপর আবার যে শোরুমে সেল হবে সেই শোরুম তার উপরে 50% থেকে 100% প্রফিট মার্জিন রেখে দেয়। ছোটখাটো শোরুমে 50%, বড় শোরুমে 100% পর্যন্ত মার্জিন রাখে। তো 3600 টাকাকে 2 দিয়ে গুণ করলে আমাদের 7200 টাকা, মানে 7200 টাকা বেশি ছোট গেল। তো সুতরাং বুঝতেই পারছিস অস্ট্রেলিয়াটা অরিজিনাল অস্ট্রেলিয়াটা কত কস্টিং। তো আমাদের মতন যারা মধ্যবিত্ত, শুধু আমাদেরই মধ্যবিত্ত তা না, বিদেশে অনেক মধ্যবিত্ত আছে, তারা ওই অরিজিনাল অস্ট্রিচ করে না, তারা ওই গরুকে অস্ট্রিচ বানায়। এখানে যত অস্ট্রিচ দেখছিস তার মধ্যে অনেকগুলো গরু অস্ট্রিচ। তবে গরু অস্ট্রিচ আর অরিজিনাল অস্ট্রিচের মধ্যে তফাৎ কি, অরিজিনাল অস্ট্রিচ এই যে প্যাটার্নটা দেখছিস না, এটা কোনোদিন যাবে না। এই গরুর অস্ট্রিচ করে ওই ওয়ালেট নিয়ে তুই অনেকদিন ব্যবহার করলে যখন ওয়ালেটটা বারবার পকেটে ঢুকবে বেরোবে প্রেশার খাবে, এই ভাঁজগুলো বেরিয়ে যাবে, কারণ এগুলো কি প্রিন্টেড। দ্যাটস রাই আমি এগুলোকে প্রিন্টেড লেদারের মধ্যে ঢুকিয়েছি। এগুলো কি করে বানিয়েছে, এটাকে আগে প্রিন্ট করে নিয়েছে, এই যে জায়গাগুলো
উঁচু উঁচু আছে, ওগুলোকে আমি এই কালার দিয়ে টিপিং করেছি, মানে এরকম ভাবে দিয়ে টিপিং করে তারপর আমি বাকি জায়গাতে মানে করে মানে ফিনিশ করে আমি এটাকে কমপ্লিট করি, মানে এই ভেতরে কালার দিয়ে এটাকে টোটাল ডাই করা হয়েছিল, তারপর এই জায়গাগুলোতে টিপিং করে তারপর একে সামান্য একটুখানি মানে প্লেন প্লেট দিয়ে আর একটু সাইন ফাইন করিয়ে, খুব একটা বেশি ফিনিশ হয় না। তো এটা হয়ে গেল অস্টিচ। আর একটা হচ্ছে ক্রোকো। ক্রোকো ফর ক্রোকোডাইল। এবার ক্রোকোটা, এটাও প্রিন্টেড, মানে অরিজিনাল ক্রোকো তো পাচ্ছি না। অরিজিনাল ক্রোকোর দাম ৩,০০০ টাকা স্কোয়ার ফুট। আমি তো কম বললাম, আমি তার থেকেও বেশি, মানে আমি একবার কে একটা বলেছিল ক্রোকোডাইল, আমি খুঁজে খুঁজে, প্রথম কথা ব্যান, মানে কোকো ইন্ডিয়াতে ব্যান, মানে কোনো কুমির মারাও আইনত নিষিদ্ধ এবং তার চামড়া নিয়ে প্রসেস করাও নিষিদ্ধ। তো কিছু লোক ভেতরে ভেতরে কাজ ফাজ করে, তো তাদের কাছে ওরম ভেতর থেকে চোরাই মালে কিছু আসে। তো আমি শুনেছিলাম কোকো লেদারের দাম মানে হিউজ। আমি আমি ঠিক মনে পড়ছে না, আমি হয়তো এখানে যে ফিগারটা দিচ্ছি সেটা অ্যাকচুয়ালি হবে না, তবে উম, মানে কোনো ঠিক ঠিকানা নেই, মানে যে যেরকম পারে দাম নেয়, ৩,০০০ টাকা থেকে ১২,০০০ ১৩,০০০ টাকা পর্যন্ত স্কোয়ার ফুট চলে যায়। তো সুতরাং ওই অরিজিনাল কোকোর ক্ষেত্রে ওই মানে কাস্টমার সেই রকম অ্যাফোর্ড করা তো